নমস্কার। কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি এসেছি এক কিংবদন্তির বাড়িতে। তার নাম মুরারি সুর। দ্রোণাচার্য উনি পাননি, কিন্তু দ্রোণাচার্য যারা পেয়েছেন তাদের থেকে এতটুকু পিছিয়ে উনি নেই ফুটবলের প্রতি অবদানে। দ্রোণাচার্য পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের একটা বড় ভূমিকা সরকার করে দিয়েছে। ছাত্ররা রিকমেন্ড করে, সেই রিকমেন্ডেশনে তাদের মাস্টারমশাইরা দ্রোণাচার্য পেয়েছেন। যেমন জয়ন্ত পুশিলাল, মুরারিবাবুর খুব দুর্ভাগ্য যে এত কৃতি ছাত্র তার হাত থেকে বেরিয়েছে ভারতীয় ফুটবলের ময়দানে, আন্তর্জাতিক ফুটবলের ময়দানে, অথচ তার নাম কোনো ছাত্র এখনো পর্যন্ত রিকমেন্ড করেনি। যাই হোক, মুরারি সুরের সঙ্গে একটু কথা বলবো, তার কথা, তার ফুটবলের কথা, তার নিজের কথা বলবো। নমস্কার মুরারিদা। নমস্কার। আমি প্রথমে একটু খুব সংক্ষেপে জানতে চাইবো, আপনি টালিগঞ্জ অগ্রগামীতে খেলতেন? হ্যাঁ, গোলকিপার। সেই সময় তারপরে ওটা কন্টিনিউ বেশি দিন করতে পারেননি, না করেছেন খেলোয়াড় জীবনটা? আমি প্রথমে বাড়িবুড়িয়ায় ঢুকি 64-এ। ওখান থেকে আমি 71-এ, 71, 72, 73 আমি টালিগঞ্জ করি। আচ্ছা। এবং টালিগঞ্জ থেকে আমি আইপিএল ফাইনাল খেলি। টালিগঞ্জ ফাইনাল উঠেছিল, আমি সেই ফাইনাল খেলেছিলেন। আমি সেকেন্ড হাফে নেমেছিলাম, আমি ফাইনাল খেলেছিলাম। মামানের সাথে খেলা ছিল, আমরা যদিও 2-1 গোলে হেরে গেছি। আমি সেকেন্ড হাফে নেমেছিলাম, আমি গোল কানি, ওই প্রথম গোল যেগুলো সেই দুটো করে ফার্স্ট হাফে খেয়ে গেছে, তারপর আর গোল হয়নি। মানে সেই ম্যাচের মহান স্পোর্টিং তখন কিরকম দারুণ টিম। হ্যাঁ, ভালো টিম। কোনো স্মৃতি, বিশেষ স্মৃতি, ম্যাচের পর কেউ এসে হাত মিলিয়ে যাওয়া বা ম্যাচের পর কোনো প্রশংসা কারুর, সেরকম মনে আছে? সেরকম কিছু নেই, কিন্তু এখন আমরা টালিগঞ্জের ওই মানে আচ্ছা আনন্দ হোক, যা কিছু করার টালিগঞ্জের ওই করে চলে গেছি। তখন কি মন্টু ঘোষ মন্টু ঘোষ টালিগঞ্জে এসে গেছে, মানে কর্মকর্তা হিসেবে? কর্মকর্তা মেন টালিগঞ্জ। খেলোয়াড় জীবন থেকে কোচিং জীবন, মানে এটা কিভাবে হলো? কোচিং করার ইচ্ছেটাই বা কিভাবে জাগলো? এটা একটু আমাকে একটু ঘোরার থেকে বলতে। হ্যাঁ, বলুন না। আমি খেলি যুগের প্রতিকে, আমি ভর্তি হই 57, 58 এরকম। তো যুগের তখন বিরাট টিম, কেষ্টবার, বন্যাবাদী, বড় বড় প্লেয়ার ছিল। আমাকে, আমি অন্নপূর্ণা মাঠে ওখানে প্র্যাকটিস করতাম, ওখান থেকে অফিস খেলতাম। অফিস খেলে একদিন একটা যুগপতির সাথেই মাঠে গেছিল, সেই দিন আমি একটা পেনাল্টি হয়েছিল, পেনাল্টিটা সেভ করেছিল। আচ্ছা। সেই দেখে ওই ভদ্রলোক আমাকে যুগপতিকে নিয়ে যায়। আচ্ছা। ওই 57, 58 টাইম। আচ্ছা। তখন খুব অল্প বয়স, আমি যুগপতিকে প্র্যাকটিস করতাম। কিছুটা করাতো, বান্নাটা ওরা করাতো, পান্নাটা আমার গুরু। আচ্ছা। তারপর আমি ওখান থেকে কলকাতার মাঠ তখন খেলি, বি ডিভিশন, সি ডিভিশনে খেলি। আচ্ছা। হ্যাঁ, ওইখানে তারপর এই 62, 63 যে যুগপতিকে অত তাবর মানে 24 ডিস্ট্রিক্টে যুগপতি 1 নম্বর মানে টিমের মধ্যে পড়ে, ভালো টিম। আচ্ছা। হ্যাঁ, তা তখন মানে ওই 63, 62, 63 যে যুগপতি 8-9টা সিনিয়র প্লেয়ার সব বসে, সব বসে গেল। আচ্ছা। আমার তো অল্প বয়স, অরোরা ক্লাব, সিটি ক্লাব এইসব খেলেছি। তখন মানে কোথায় যা শেখাতো সেগুলো ধরে রাখতাম, প্র্যাকটিস করতাম। তো ওরা চলে যাওয়ার পরে যুগপতিকে হাল ধরার মতো কেউ ছিল না, বা যুগপতি টিম
মানে উঠে যাওয়ার মতো কত অবস্থা অবস্থা। হয়েছিল? তারপরে ওই অবস্থায় দেখে জানি না আমি এই শক্তি কোথায় পেলাম। আমি টিমের দায়িত্ব নয়, ছেলে পেলে জোগাড় করে আমি আচ্ছা। নিজেই ওই কলকাতার ব্রিটিশ কোচের শেখাতো সেইখানেই উগড়ে দিতাম। আচ্ছা সেই কথা কিন্তু একটা ভগবান দত্ত আমার ছিল যে আমার একটা এক্সট্রা পাওয়ার ছিল। আচ্ছা এক্সট্রা পাওয়ার, আমি যদি কথা বলি সেই কথা নচর হবার নেই। আমাকে ভালোবাসতো, ভয়ও পেত। মানে আমি যদি 100 বার দূরে থাকি, আমার সাইকেলে করে যেতাম, সাইকেলের বেলটা টিপে যদি শুনতে পায় সব মিলিটারির মতো লাইন নিয়ে দাঁড়িয়ে দিত। আচ্ছা এই পাওয়ারটা ছিল। আমিও ছোট তখন, পুকুরে বয়স বোধ হয় 16-17 এই হবে। তো সেই শুরু আপনার কোচিং আর কি। সেই থেকে যুগের প্রতীকে ওই আমি 64-65 নিয়ে সালে যুগটি আমার আবার সেই আগের মতো টিম দাঁড়িয়ে গেল। আচ্ছা এই আমার কোচিং স্টার্ট। আচ্ছা আচ্ছা তারপর আমি খেলছি বলিউড খেলছি, টালিগঞ্জ খেলছি, লাস্ট স্পোর্টিং ইউনিয়ন বিডিএসে নেমে গেছিল। আমি টালিগঞ্জ ছেড়ে দিয়েছিলাম। 64 থেকে আমি আমার চাকরিও পেয়ে গেছি রাইফেল ফ্যাক্টরিতে। আচ্ছা মানে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। ওটা গোলকিপার ট্রায়াল দিয়ে ওখানে চাকরি পেয়ে গেছি। তো এই কোচিং শুরু হলো যুগের প্রতীকে 64-65 সালে। আবার সেই ভরা দল, যে ক্লাব উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, হ্যাঁ, সেটা আপনার পরিশ্রম, আপনার হাত যশে আবার ভরে উঠলো। এটা তো একটা বড় প্রাপ্তি, বড় আনন্দের সময়। এবার আমি একটু জাম্প করছি। সুব্রত ভট্টাচার্য আপনার কাছে কিভাবে, কবে এসেছিল, কোন সময়টা, তখন ওর কি অবস্থান ছিল ওনার? সুব্রত এসেছে বোধ হয় 64-65 মধ্যে আচ্ছা এসেছিল। আচ্ছা এখানে ওর মামা একটা ভালো প্লেয়ার, বিনু বলে বড় ভদ্রলোকের নাম। আচ্ছা হ্যাঁ, ওর মামাকে তো মামার ওই একটা টাইমে রিটায়ার করে গেছিল। আচ্ছা জানি আমি, কেন আমরা বিনুর সাথে খেলেছি করেছি, বা উনি মাঠে প্র্যাকটিস করিয়েছেন যোগের প্রতীকে। সেটা খুব নরম মরম ছিল, সব ছিল। তখন ওই সুব্রত ভট্টাচার্য অল্প বয়স কিন্তু লম্বা ছিপছিপে রোগা, এসে মাঠে আমার সাথে কথাবার্তা হলো, প্র্যাকটিস করবে। যেহেতু বিভিন্ন ভাগ্নে নাচারি, আর তারপর ওর আরো দু একটা মামা, আরো একজন মামা আরো খেলতো, ও 2 মামা খেলতো ওখানে। মানে যুগের প্রতীকেই শুরু সুব্রত ভট্টাচার্যের প্রথম আশা আপনার কাছে। তখন ও খেলতো স্ট্রাইকারে। আচ্ছা, স্ট্রাইকার খেলবো বলে এসেছিল। স্টপার কি আপনি বানালেন? না, সেটা পরবর্তী আমি চেঞ্জ করেছি, কিন্তু স্ট্রোক ছিল মাসুলগুলো, যাদের মানে সুইট মাসুল আর এই মাসুল স্ট্রোক, ওগুলো একটু ডিফারেন্স তো, স্ট্রোক ছিল। অসম্ভব বুদ্ধি ছিল, কাটতে পারত, পরিশ্রম করতে পারত। যে সুব্রত ভট্টাচার্যকে আমরা ময়দানে দেখেছি, যে আপনি যেটা বললেন, ভীষণ বুদ্ধি, ভীষণ ইন্টেলিজেন্ট ট্যাকলিং, ভীষণ ভালো অ্যান্টিসিপেশন, সরাসরি সংঘর্ষে যাওয়ার থেকেও ভীষণ ইন্টেলিজেন্টলি বল কেড়ে নেওয়ার ক্ষমতা, জায়গা নেওয়ার ক্ষমতা, এই দক্ষতাগুলো কি তখনই আপনি দেখেছিলেন, না ওগুলো পরিশ্রম করে তৈরি করেছিলেন? ওকে সম্পূর্ণটা তৈরি করেছি আমি। সব এইসব এগুলো তৈরি করা হচ্ছে। তারপর যেহেতু ট্যালেন্ট ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি পিক আপ করে দিয়েছি। এখন ক্লাবের দিকে খেলা হয়, দিকের দিকে দিকে খেলা, অল্প বয়সেই নেমেছে। নামি ডিফেন্সে ধরুন যে একটু এই অফেন্সে স্ট্রাইকারে প্র্যাকটিসে দেখি স্লো, একটু ন্যাচারালি ওর পক্ষে এই জায়গাটা ঠিক না। তারপরে আস্তে আস্তে একটু ম্যাচিওর হতে হতে হতে
যেমন একটু ডিপ্রেসিভ ভাব বাড়ছে। আচ্ছা, হ্যাঁ, সেই দেখে ওকে আমি একটা খেলায় নামিয়ে ওকে স্টপারে নামিয়ে ওকে দেখলেন? দেখলাম যে ওর মধ্যে অ্যান্টিসিপেশন খুব ভালো, চেসিং ভালো, শর্ট রানটা একটু কুইক করতে পারে, কভারিং ভালো, এসবগুলো তখন দেখা গেল। বয়স অল্প, কিন্তু এই বুদ্ধির জোরে, ট্যালেন্টের জোরে ও এই জায়গাটা খুব তাড়াতাড়ি করার করেছে। সুব্রত ভট্টাচার্যকে আলাদা প্র্যাকটিস করিয়েছেন কখনো, বা ওর মতন কাউকে যে যারা দ্রুত পিক আপ করছে আপনার শেখাগুলো, তাদের জন্য আলাদা সময় কি ক্লাবের প্র্যাকটিস হয়ে যাওয়ার পরেও না না, অনুশীলন সেরকম করানো, করিনি। সেরকম করতে হয়নি? না, করতাম তখন মন মানে খেলছে। ও আচ্ছা, মন মানে ও খেলছে তখন আমরা ওদের কোচিং ফোটিং ওসব নিয়েছে। সে পুজোর সময়, দুর্গা পুজোর সময় অক্টোবরে কলকাতা মাঠ বন্ধ, বন্ধ, হ্যাঁ। ওই পুজোর সময় এসে আমাকে ভোর 5টায় উঠে মাঠে গিয়ে আমি ওর জন্য, শুধু ওর জন্যে মাঠে আমি যেতাম। হ্যাঁ, ও আসতো, এসে প্র্যাকটিস করতো। সেই অধ্যাবসায় না হ্যাঁ, থাকলে হ্যাঁ। তো হয় না, মানে আপনারও অধ্যাবসায়, তারও অধ্যাবসায়। না, ও তো মানে এমন হয়ে গেছে ওর সাথে যে ও যদি একদিন কামাই করে, আমি বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে খবর নিতাম। ওর বাড়িতেও ভালোবাসতো, ওর মাটা ভালোবাসতো। ওকে আমি মানে একটা ছেলে মানুষ করে যে পরিশ্রমটা করতে হয়, সেটা আমি করতাম। সুব্রত ভট্টাচার্যের পর তো প্রশান্ত মিত্র, দুলাল বিশ্বাস, রহিম নবী, সোমনাথ ব্যানার্জি। সোমনাথ ব্যানার্জি। দোকান পত্রিকার হচ্ছে তোমার ওই সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত মিত্র, সোমনাথ ব্যানার্জি, রহিম নবীও বোধ হয় না, না রহিম নবী পান্ডুয়া। এরপরে ত্রিবেণীতে হ্যাঁ। আমি প্র্যাকটিস করতে যেতাম। ওখান থেকে দুলাল বিশ্বাস ওখানে হচ্ছে। তারপর সুব্রত মারাকার একটু বছর খেলেছে, ওখানে খেলাটা হয়েছিল। ছেলেটা এমন যে পড়া, ও একটা ভালো হাফ ছিল, খুব ডেবুরিয়াস হাফ, ভালো খেলতো। কিন্তু দেখা গেছে এই টুর্নামেন্টের ওই লিগের খেলায় পায়ের চোট দেখে লিগামেন্ট ড্যামেজ হয়ে গিয়ে ছেলেটা নষ্ট হয়ে গেল, আর উঠতে পারল না। আপনার এতগুলো ইন্ডিয়া প্লেয়ার যাদের নাম আপনি করলেন, আমি করলাম, সবাই ইন্ডিয়া খেলেছে। সুব্রত ভট্টাচার্য কি আপনার সেরা ছাত্র যদি বলতে চান? মানে সে নিয়ে কোনো দ্বিমত নেই। ও অনেক 17 বছর খেলেছে, অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে, অনেক কিছু পেয়েছে, দেশের অনেক কিছু করেছে। আপনাকে মনে রেখেছে নাকি সেটা নিয়ে একটু বলতে দ্বিধা হয়? না, মনে রেখেছে। একটু টাফ ছেলে তো, আমিও ভয় পাই ওকে, এখন ভয় পেতাম আর কি। কিছু ছেলেটা মানে শুধু শুধু মন, প্রথমটা গেছে, প্রথমটা গিয়ে চাই কাকে যায়, কি দরকার, ওই 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 কয়েকটা কথা যদি মানে সহ্য করতে পারতো, তারপর আপনি যা বলবেন সেইটাই করি, আর কোনো কিছু অসুবিধা নেই। এইরকম টাইপের ওই মেজারটা ওর কাছে প্রথমটা। মোহনবাগান ক্লাব আপনাকে একবার ডেকেছিল, ওই বোধহয় মোহনবাগান রত্ন, না সুব্রত ভট্টাচার্য যেদিন পেলেন আপনাকেও ডেকেছিলেন, সেদিন ক্লাবে আপনি গেছিলেন, হ্যাঁ গাড়ি করে। আমার সুব্রত ভট্টাচার্য ওই গাড়ি পাঠিয়েছে, ওই বলেছে। তাও কি সে যেদিন হবে সেই দিন 10টার সময় সকালে এসেছে, 10টার সময় বলে যে বাবলু যেতে বলেছে ওখানে, গাড়ি আসবে এই 1টার সময়, আপনি তৈরি হয়ে থাকবেন। আমি তো একটু পুজো করছিলাম আর কি। তারপর ওর কথা তো আর ফেলতে পারেন না, ফোন করে এখানে এলে দেখা নিশ্চয়ই করে। এখানে সবুজ সংঘ যুগবতী ছেড়ে ও সবুজ সংঘ গেছিল, সবুজ সংঘ ক্লাবে। ওখানকার ক্লাবটাকে সি ডিভিশন ছিল, সি থেকে বি থেকে এবং মোটামুটি ট্যাবলিট অনেক কিছু করে দিয়েছে, ট্যাবলিট হয়ে গেছে। সেখানে
আপনাকে এলে আপনার কাছে আসে এখানে? আমার কাছে একবার এসেছিল, ওই বইটা যখন বেরোবে, বইটার লেখা হচ্ছিল যখন ওর রিপোর্টার আর বাবলু নিজে আমার বাড়িতে এই প্রথম এসেছিল। তা আর আসে আরও ফোন করে? আপনার ফোন নাম্বার আছে তো? ফোন করে, আমিও ফোন করি, কিন্তু বিখ্যাত হয়ে যাওয়ার পর যেরকম হয় আর কি। হ্যাঁ, একটু আর কি বলুন, একটু তো বলা যায় না। বরং রহিম নবী আমি শুনেছি, তাও একটু আপনার মানে রহিম নবীও একই ব্যাপার। আর রহিম নবী মানে ও তো একবারে করে করে মানুষ করা, ওকে তো একটু অল্প বয়স থেকে ওকে ও করে। এখন বয়স হলে হলে আর কি যা হয় তাই মনে রাখে, আসে মাঝে মাঝে দু একবার এসেছে, যোগাযোগ করে। আপনার টাকা পয়সা দিয়েও বোধহয় সহায়তা করেছিল ওই ক্লাবে যুগের প্রতীকে রহিম নবী? যুগের প্রতীকে না, আপনার জন্য কিছু করেছিল? আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন? হ্যাঁ, সে করেছে, ও করেছে, ও আমার জন্য করেছে। মানে এত বড় আছে, আমি ধরুন প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস তখন চোট হয়েছে, মনোয়ান টনোয়ান খেলছে, প্র্যাকটিস করিয়ে মনোয়ার থেকে বাড়ি যাব, ও আমাকে 500 টাকা, নাহলে 200, 100, 300, 400, যাই হোক, পর থেকে বলবে স্যার খেয়ে নেবেন, ফল কিনে খেয়ে নেবেন, এসব কোনো কথা। এমনি ও আমার ছেলের ক্যান্সার হয়েছিল মেজর ছেলে, সেই সময় সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। ইস্ট বেঙ্গল ক্লাব আপনাকে একটা সম্বর্ধনা দিয়েছিল, ওই 5 জন, দীপক জ্যোতি সম্মান। টাকা পয়সা কিছু দেয়নি না, শুধু ওই একটা মেমেন্টো। বাক্সটা, ওটার ভেতরে কি সব আছে, এই যে ওইগুলো। হ্যাঁ, আর ওই ছোট বছর বই একটা দিয়েছিল। আচ্ছা, ওই এইসব আর এমনি যে উত্তরীয় ভর্তি। ফিফা আপনাকে একটা সার্টিফিকেট পাঠিয়েছিল 2002 বা 2003-এ। হ্যাঁ, সেটা কি সার্টিফিকেশনটা? কিসের সার্টিফিকেশন? মানে কোচের স্বীকৃতি? মানে না, ওটা হচ্ছে যারা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করায়, যাদের কোনো স্বীকৃতি নেই, কিন্তু তারা ভারতীয় প্লেয়ার যারা তৈরি করেছে, ইন্ডিয়া খেলছে, এরকম প্লেয়ার তৈরি করেছে যাদের কোনো সুনাম নেই, লাইন ম্যাচে আসতে পারে না। হ্যাঁ, ফিফা ওই বছরে ওই 2 দিল, ওই যার উত্তম মধ্যে দণ্ডিত উত্তর তখন ছেড়েছে, ওই সার্টিফিকেট। আর ওরা এটা দিয়েছে যে গ্রামীণ কোচ যারা লাইন ম্যাচে নেই, তাদের তুলে দেওয়ার জন্য এই সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে। আর এভাবে দিয়েছ, এভাবে ওরা সব ঠিক নিয়েছে। যে আমাদের থেকে 7 জন ছিল। হ্যাঁ, 7 জন ছিল, তার মধ্যে প্রদীপ ব্যানার্জির বউ ছিল। আচ্ছা, আরও 7 জন ছিল, মানে শ্রীরামপুরের দীপক গড়গড়ি। আচ্ছা, আপনি ছিলেন? হ্যাঁ, ছিল। আমি আর জিজ্ঞেস করছি, আর ধরুন 64-65 সালে যে কোচিং আপনি শুরু করেছিলেন, যার ফল এতগুলো ইন্ডিয়া প্লেয়ার, এছাড়া বাংলা খেলা তো অজস্র ফুটবলার আছে, সেই কোচিং আর আজকের কোচিং আপনার এটা কখনো মনে হয়েছে কতটা তফাৎ? না, এখনকার কোচিং সব মডার্নাইজ, এই মডার্নাইজ প্রফেশনাল কোচ। আচ্ছা, শেখাবার পদ্ধতি বদলে গেছে। আমার কোচিংটাতে যেমন একটা বাচ্চা ছেলেকে ক খ শেখায় বা অজমর শেখায়, আমার কোচিংটা সেরকম। আমার হচ্ছে বেসিক ট্রেনিংয়ের ওপর চলে। শেখানোর পদ্ধতি কি বদলে গেছে আজকে? ধরুন 64 থেকে আমি যদি 2026 ধরি, মানে শেখানোর পদ্ধতি, অ আ ক খ বলুন বা ম্যাচিওর্ড
লেভেলে গিয়ে একটা প্লেয়ার, প্রফেশনাল ফুটবলার, দুজনকে ফুটবল খেলা শেখানোর পদ্ধতিটা কি বদলে গেল, না আপনি যা বেসিক শিখিয়েছেন আজও বেসিকটা সেই জায়গাতেই আছে, খালি প্রযুক্তি আসতে পারে তার সঙ্গে? এখনকার কুকি মানে ওইসব সিবিডি লাইসেন্স এইসব ও সব কোচিং নিচ্ছি। মানে আমি অনেক ছেলে আমারও মানে আমার কাছে শিক্ষা নিয়ে বাকশিস করে তারা দেখি যে আমার টিমের যে টিমে কোচ সে টিমে খেলায়নি, সে দেখি কোচ। এই আর কি। তার আমি মনে করি না ডিজাইনটা স্পট করে গেছে, কিন্তু মানে আমার কোচিংটা মনে ছিল কি, আমি করে দেখতাম এইটার এই হয় একটা হেডিং, ফোরের দিয়ে হেডিং হয়, হ্যাঁ তাকে চোখ আর ঠিক রাখতে হবে। বলের পেটে মারলে সোজা, বলের তলায় মারলে ওপরে, এইরকম করে হাতের ধরে রয়েছে ওপরে মরে তলায়, এই ইঞ্চে মারছে, ইঞ্চে বেজনি, ইঞ্চে কোথায় মারছে, বলের কোন জায়গায় মারলে কি হবে, এরকম ভাবে শেখা। বা নন কিকিং ফুট অবস্থায় থাকবে, নন কিকিং ফুট কোথায় থাকবে, এরকম ধরে মানে হাতে ধরে তাকে শেখানো হতো। সেই পদ্ধতি তো আজকে না, এখনকার বললাম না, মনে নাই বিজ্ঞান ভিত্তিক ব্যক্তি আমার পক্ষে মিলবে না। আমি ধরুন সাইড বডি মারছি, তাকে একটা ছেলের ডাউন ডাকছে, তার উপর যে এই সাইড বডি বা হার্টে যাচ্ছে, তারপরে এই যে মারা, যে বলটার পেটে মারা, বলটার দেখতে হবে যে কোথায় যাচ্ছে মারা, তলায় মারলে ওপরে হবে, ওপরে মারলে এই কোন জায়গাটায় মারলে কারেক্ট হবে, এইগুলো ধরে আমি দেখানো। আমার বলছে একটু অন্য টাইপের ছিল। এখন মানে আপনি এখনো তো যান, মাঠে যান? মাঠে যাই, মাঠে যাই না, এখন আর যাই না। ওই আমার একটা এখানে একটা ছেলে একটা কোচিং করে, শঙ্কর নন্দী বলে, ও দেখাশোনার করে, মাঝে মাঝে ওই যাই, এবার পয়লা বৈশাখে যাবো, পয়লা বৈশাখে যাই মাঝে মাঝে। আর শেখান না মানে নিয়মিত গিয়ে? ওকে শেখায়। আচ্ছা, কোচকে শেখাই, কোচকে বসিয়ে রাখি, আমি তুমি এই প্র্যাকটিস করো, তোমার ওই কোনটা তোমার প্র্যাকটিস আমার হবে না। আগে আগে পুটকট কী করে পুট করে, হ্যাঁ কী করে মারতে হয়, কী করে দৌড়তে হয়, কী করে লাফাতে হয়। তবে ফিজিক্যাল ট্রেনটা আমার খুব কঠোর ছিল। এরকম ধরুন ফিটনেস ট্রেনিং যুগের মধ্যে যখন প্র্যাকটিস করতাম, ওটা রোডে নিয়ে গেলাম, তখন তো গ্রাম ছিল 64-5 সাইড, তখন কোনো জায়গায় দেখি পুকুর শুকিয়ে গেছে, নামিয়ে দিলাম থেকে, এখান থেকে ও না ওটা ওগুলো আবার ওখান থেকে 100 মিটার দৌড় করে, হ্যাঁ ওইখানে বলছে নিয়ম কর, আবার ধরুন কোনো জায়গায় ড্রেন আছে হাই, ওট না, এত খুব টাফ প্র্যাকটিস ছিল। সেটা এখন হয়, মেনটেন হয় এখানে? এসব এখন ছেলেরা পারেও না, এরকম হয় না। হয়তো বললাম বিজ্ঞান ভিত্তিক প্র্যাকটিস আরম্ভ হয়েছে, যাতে একই জিনিসটা একই, সেখানেও প্রতিটা অন্যরকম। আপনার এখন যে ফুটবল দেখেন, যাদের দেখেন টিভিতে, তাদের মধ্যে ওই নিষ্ঠাটা দেখতে পান? আপনি যাদেরকে তৈরি করেছেন হাতে গড়ে, তাদের মধ্যেও যে এখন যে ধরনের ট্যাক্সিতে খেলা হয়, যে সিস্টেমে খেলা হয়, তাতে আমার ওগুলো পড়ে। আচ্ছা, ওগুলো পড়ে মানে তারা রিসিভিং, সেই মাথা থেকে আর পায়ের নখ পর্যন্ত, হ্যাঁ থাই রিসিভিং, স্টেপ রিসিভিং, চেক রিসিভিং, হ্যাঁ এগুলো আগে আমি কন্ট্রোল করতাম, এরকম দখল করতাম সব ছেলেদের। আগে এগুলো মুখস্থ কর, তারপর খেলবি। বল কোথায় পুশ করতে হয়, কোথায় মারলে বলটা সরে যাবে, কোথায় মারলে সুইং হবে, আউট সুইং, ইন সুইং, এগুলো শ্যাডোও করতাম, আবার বল দিয়েও করতাম। তারপর
তো আমাদের টাইমে ছিল না, ফরেস্টে কোন ফোন এসব হাট বলে অনেক কিছু হয়েছে। এখন এখন মনে নেই যে সব অনেক ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে ন্যাচারালি এখন অনেক সুবিধা হয়ে গেছে। এখন এই যে ধরুন যুগের প্রতীকের মতো যে ক্লাব জেলাতে ছড়িয়ে আছে, এখান থেকে ফুটবলার ওঠার পরিমাণ অনেক কমে গেছে আগের তুলনায়। আমরা এটা বলি, এটা বহু চর্চিত একটা কথা, যে সাপ্লাই লাইন একটা সময় যে জেলা তৈরি করত মূল স্রোতে যাওয়ার জন্য, এখন এটা অনেক কমে গেছে। আপনার ওই শিশির ঘোষ, বাবলু, সুভাষ বলছে যা মোনারির কাছে থেকে আয়, মোনারির কাছে টিচিং শিখে আয়। বলেছে নবীকেও বলেছে ওদের কাছে শিখে আয়। আপনার মতো মানুষ কমে যাচ্ছে, এটা আপনার কি মনে হয়? আপনার মতন বাংলার জেলায় একটু রিমোটে মুরারি সূর্যের সংখ্যা কমে যাচ্ছে, বাঘা সোমচ্যুত ব্যানার্জি, সেই হ্যাঁ না সেই ধারা তো যারা বাঁচিয়ে রেখেছেন তার মধ্যে আপনিও একজন, আপনিও সেই ধারার একটা অংশ। আজকে সেই ধারাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আপনার মতন মানুষ কমে যাচ্ছে, কমে যাচ্ছে। খুব দামি কথা বলেছে। কথা হচ্ছে কি, প্রফেশনাল কোচ হয়ে গেছে, অনেক কোচ অনেক হয়ে গেছে। আমি ব্যাট্রিক কোচ, আমি 4-5টা সপ্তাহবেলা মানে রাত্রে খালি ছুটে আসতাম, আর ভোর 4টা 4:30 উঠে ভোরবেলা আবার দৌড়াতাম, ডিউটি করতাম। আমার ড্রাইভার পার্টি আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, মানে রিটায়ার পর্যন্ত আমাকে সুযোগ দিয়েছে। তার জন্য আমি এটা করতে পেরেছি। ওরা ওই রাইফেল পার্টি অবদান আমার কাছে। তা প্রফেশনাল কোচ মানে কোচেরা পয়সা পাচ্ছে, কিন্তু তার প্রতিদানে তাদের সেই ভালোবাসা দিয়ে ছাত্র তৈরি করার মধ্যে সেই মানসিকতা অল্প কিছু তো কোচের আছে, কিন্তু বেশিরভাগ কোচেরই হচ্ছে ওই মাঠে এটা কর, মাঠে দাঁড়িয়ে শুধু মাঠে এইটা কর, এরকমটাই। কিন্তু আমাদের তো সেটা হতো না। সেই আপনাদের মতো মানুষরা আস্তে আস্তে যার জন্য হারিয়ে যাচ্ছে। সেরকম ফুটবলে টাকা এলো, আইএসএল হচ্ছে, আই লিগ হচ্ছে, ক্লাবে খেললে এখন প্রচুর টাকা পাচ্ছে। আপনার কি মনে হয় যে যারা ফুটবল চালায়, ফুটবল অ্যাসোসিয়েশন, সরকার, জেলা সংস্থা, সবারই একটা দায় থেকে যায় এই আপনাদের মতন মানুষদের প্রিজার্ভ করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, যে একটা মুরারি সুরকে আমি যদি রক্ষণাবেক্ষণ করি আমার আরো 5টা সুব্রত ভট্টাচার্য বেরোতে পারে? এই দায়টা কি থাকে মনে হয় আপনার? ওদেরও এই দায়টা রয়ে গেছে, মানে দায়টা থাকা উচিত? এটা ঠিকই বলেছেন, কিন্তু আমার মতো মানুষের মন সেরকম ছেলে দরকার। তো এই টাইপের আমরা যেসব কোচিং করছি, যে ভদ্রতল বলো, চন্দ্রনগর বলো, 18 ওরিয়েন্ট, বয়েজ ক্লাব, সেন্ট্রাল ক্লাব, চন্দ্রনগর, 50 টাকা মাইনে গাড়ি ভাড়া, 70 টাকা মাইনে, পনেরোয় 100 টাকা মাইনে মানে দিত। এইরকম আমি ওইটা চাইতাম না, মানে আমার ওইটা ছিল না। আমিও কষ্ট করে মানুষ হয়েছি, আমি এটা বুঝতাম। আরও বেশি করে মনে পড়ে যে এই কলকাতা মাঠে যখন কলকাতা খেলছি, হয়তো আমি রেগুলার খেলছি, আমাকেই খেলিয়ে যাচ্ছে। আর একটা গোলকিপার, সেকেন্ড গোলকিপার আর থার্ড গোলকিপার, আমি যদি খারাপ করি তবে তার চান্স হবে। হ্যাঁ, অনেকে থার্ড গোলকিপার সেটা মানে জার্সি হলো না। তাদের যদি গায়ে হাত দেয়, একবার বলে বা বোঝায়, বলে খেলবি করি, তারা সন্তুষ্ট হতো। কিন্তু সেইখানে
একটু কোচেদের একটু অন্যবর বা কর্মকর্তাদের মনোভাব, তাদের যে মানসিক কষ্টটা সেইটা আমি হৃদয়ঙ্গম করেছিলাম, বুঝতে পেরেছি। হৃদয়ঙ্গম করেছিলাম। তাই আমি ওই কলকাতায় আমি অবাক পেয়েছি, সমুদ্র হোটেল আমাকে অনেক ক্লাব বলেছে করার জন্যে, আমি যাইনি। 49 আমি যখন রাজশাহী বোর্ডে করছি কিন্তু আমি যাইনি, আমি শুধু গ্রামে গঞ্জে গেছি, মানে ওই চন্দ্রগড় এই দিকেই বেশি করি। মুরারিদা, কোচ হিসেবে আপনার কোনো আক্ষেপ আছে? আজখন তো আর খেলা শেখান না, কোচকে শেখাচ্ছেন, কিন্তু একজন এত এরকম কোচ হিসেবে কোনো আক্ষেপ, যে না একটা জিনিস হয়তো হলে ভালো হতো, কোনো আক্ষেপ আছে? আক্ষেপ এটা স্বাভাবিক। আমি যেহেতু ইন্ডিয়া ক্যাটেগরি বা মোহনবাগান ইস্টবেঙ্গল ক্যাটেগরি, ন্যাচারালি তাদের আর এক কদর আর আমাদের এক কদর। আমরা কোনদিন ওই যে আগে বললেন যে দ্রোণাচার্য, আমি হয়তো ইন্ডিয়া খেলার চক্র চালে পেতাম, তাহলে হয়তো হলে হতো। ইন্ডিয়া খেলা প্লেয়ার তৈরি করেছেন তো? সেটা করেছি, ইন্ডিয়ার 5-6টা প্লেয়ার তৈরি করেছি। তনুময় বোস, ওকে খন্ডানে যখন প্র্যাকটিস করতাম, বাচ্চার ছেলে দেখি দাঁড়িয়ে আছে গ্রামের একটা বিচুটির গাদার ওখানে বসে দাঁড়িয়েছে। যখন পান্ডুয়ার মাঠটা খারাপ ছিল বলে ওই খন্ডানে এসে প্র্যাকটিস করতাম, ওই মাঠে প্র্যাকটিস হতো, দাঁড়িয়ে আছে। সেটাকে আমাদের দেখে মনে হচ্ছে যে একটু চন্দ্রমনে ভাব রয়েছে। তারপরের দিন ওকে ডাকলাম যে তুমি আছো, ওকে ব্যাকস্টেজে সব জানলাম ওদের ডিটেলসটা জেনে ওকে ওখানে হলাম। ওখান থেকে আমি ভদ্রেশ্বর ইউসি ক্লাবে ওকে নিয়ে গিয়ে ওখানে ওদের লিগ খেলাটা ওখানে প্র্যাকটিস করতো, ওখানে থাকতো, করতো। আমার কাছে 2 বছর করেছিল। আমি ওখানে তখন ওর ডিসপ্লেকশনটা এত বড়, হ্যাঁ, ওকে দেখে আমি বলতাম তুমি ইন্ডিয়া খেলবে, তুমি মানে ইমিডিয়েট বড় টিমে খেলবে। তারপর আমার থেকে ওই ইউনিভার্সিটি ক্লাব থেকে অন্য জায়গায় চলে গেছে। এরকম অনেক প্লেয়ার আছে। আর একটা প্রশ্ন করছি, কোচ হিসেবে প্রাপ্তি কিছু আসে? এই যে যখন শুয়ে শুয়ে থাকেন, কোনো ভালো যে কোচ হিসেবে প্রাপ্তি, যে না এটা করেছি, সেরকম কিছু মনের মধ্যে হয়? না, সে এখন আর ওসব চিন্তা করি না। আমি আমার যা সম্মান পাওয়ার যে যোগ্যতা, আমি তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। আমাকে রাজ্য সরকার দেয়নি, আমি আইবে বা এতে কোনো পাইনি, কিন্তু আমাকে ফিফা দিয়েছে, আমি ইসরোল ক্লাব দিয়েছে, এরকম ধরনের অনেক সম্মান পেয়েছি। ছাত্রদের ভালোবাসা? ছাত্রদের ভালোবাসা তো অপরন্ত, সেটা বলার কথা নেই। আমার হাত থেকে কেউ বেরোতে পারে না। হয়তো বয়স হয়ে গেছে, খোঁজ খবর অনেক আছে। আমি যাতে ফোন করি, কোনো সময় একটু ফোন করি, তারপরে হ্যাঁ যাবো, এইগুলো হয়। আর এখন মোটামুটি যা সবাই ব্যস্ত, আর কাকে বলবো যে আর একটু কম আসছে, যোগাযোগ কম যাচ্ছে। অনেক কথা শুনলাম মুরারিদের কাছ থেকে। এরকম মানুষ এখনো হয়তো আছেন, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করব, তাদের কথা জানবো, তাদের কথা মানুষের সঙ্গে শেয়ার করব। কথা টিভিকে উৎসাহিত করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।